গল্পের ঝর্ণাতলায় বাই গৌতম। এই চ্যানেলে আমি পাঠ করে শোনাচ্ছি বুদ্ধদেব গুহর বাবলির চতুর্থ পর্ব। এখন আমি পাঠ করছি বাবলির চতুর্থ পর্ব। গতকাল অফিসে জয়েন করেছে বাবলি। দিল্লির মথুরা রোডে সেন্ট্রাল এভিনিউ বিল্ডিংসে বাবলির অফিস। লম্বা করিডোরের দুপাশে সারি সারি ঘর। বাবলির ঘরের সামনে ছোট বোর্ড ঝুলছে বার্নিশ করা, তার উপরে সাদায় লেখা মিস বি সেন IRS। সেদিন 3-4টে হিয়ারিং ছিল। বেশ নার্ভাস লাগছিল বাবলি। কথা খুব কম বলছে। ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে দেখে যা যা ডিটেলসে দরকার নিয়েছে। ধারের জন্য কনফার্মেশন লেটার্স, ব্যাংকের ওভারড্রাফট, লিমিটের চিঠি, গ্রস মুনাফার স্টেটমেন্ট, সানডে ডেটার্স, সানডে ক্রেডিটার্স এর লিস্ট, পারচেজ এবং সেলের লিস্ট, 25,000 টাকার উপর ইত্যাদি। উকিলদের মুখ দেখে বাবলি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের মুখে একজন আকাট রংরুটের সামনে যে তারা বসে আছেন এই ভাব পরিস্ফুট। বাবলি মনে মনে হেসেছে, বলছে কিছুদিন যাক, ও কাজ পিক আপ করে নেবে। ওর অংশ পাশের ঘরে অনেক প্রমোটিং অফিসার আছে, বয়সে বড়, ভালো কাজ জানে। ও IRS ডাইরেক্টরেট, তাই ওদের অনেকের চেয়েও সিনিয়র, কারণ ও কাল ক্লাস 1 হয়ে জয়েন করেছে। ও জানে ডিপার্টমেন্টে বেশ মনোমালিন্য আছে এ ব্যাপারে, কিন্তু সেটা ওর কাছে নিয়মের দোষ নয়, নিয়মের দোষ। মাঝে মাঝে ওর মনে হয়েছে যে এইরকম প্রকারভেদ করাটা অন্যায়, তাই প্রত্যেক সিনিয়র অথচ ক্লাস 2 অফিসারের সঙ্গে যথেষ্ট সম্মানের সঙ্গে ব্যবহার করেছে। ও জানে কাজ শিখতে গেলে এদের সাহায্য দরকার। ওর অফিসের যিনি বড়বাবু, বয়স্ক একজন টাকমাথা ভদ্রলোক, হরিয়ানার ভদ্রলোক। তাকে দেখে কথাবার্তা শুনে বাবলির মনে হয়েছে তিনি বাবলিকে নিয়ে খুব খুশি। কার্যত তিনি এখন থেকে অফিসার, কারণ এই অল্পবয়সী বাঙালি মেয়েটি এখনো কাজ কিছুই জানে না। তিনি যা ইচ্ছে করবেন তাই বাবলিকে দিয়ে সই করিয়ে নেবেন। বাবলি তাই প্রথম থেকেই সাবধানে আছে, কিছু না বুঝে না জেনে সই করবে না। আর সকালেই একটা রিফান্ড অর্ডার সই করাতে 40,000 টাকা। বাবলি ভাবলো এত বড় রিফান্ড অর্ডার সই করার জন্য এত সকালে ভদ্রলোকের এত তাড়াহুড়ো কেন। বাবলি বলল পরে হবে, ফাইলটা দেখে নেবো তারপর। বড়বাবু বললেন কমিশনার বলেছেন রিফান্ড ফেলে রাখা চলবে না। বাবলি বলল তা হোক। বাবলি জানতো না যে চাকরির দ্বিতীয় দিনেই এরকম নাজেহাল হবে। একটু পরে ইন্সপেক্টিং অ্যাসিস্ট্যান্ট অফিসার তাকে আসতে বলল। ভদ্রলোক গুজরাটি, ভীতু ভীতু চেহারা। একরকমের চেহারা হয় না, যাদের দেখলেই মনে হয় চাকরি রাখতেই বেচারাটা হিমশিম খেয়ে যাচ্ছে, জীবনের কোনো দিক থেকে কোনো বিষয়ে আর কোনো উৎসর্গ অবশিষ্ট নেই, সেরকম। ভদ্রলোকের মেজাজ রুক্ষ, বোধহয় স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, অথবা কোষ্ঠকাঠিন্যে ভোগেন। উনি বললেন আপনি কিসের জন্য রিফান্ড ভাউচার সই করেননি? কমিশনারের কাছে SSC উকিল কমপ্লেন করেছেন, কিন্তু আপনি কি মনে করেন আপনি নিজের টাকা দিচ্ছেন SSC কে? বাবলি আমতা আমতা করলো, বলল তা নয়, আমি ফাইলটা দেখে নিয়ে নিতে চাই, একটু সময় লাগবে স্যার। উনি বললেন আমি বলছি ম্যাডাম, এক্ষুনি দিয়ে দিন। বাবলি বলল তাহলে আপনি লিখিত অর্ডার দিন স্যার। ভদ্রলোক অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন আপনার সাহস তো কম নয়, কাল জয়েন করেই তো অনেক কথা শিখেছেন, অত কথায় কাজ নেই, আপনি দিতে বলছেন দিয়ে দিন, লিখিত অর্ডার পাবেন। বাবলি বলল তাহলে সময় লাগবে, ফাইল না দেখে আমি দেবো না। ভদ্রলোক আবার চুপ করে গেলেন, বললেন আপনি যেতে পারেন। বাবলি ঘর থেকে বেরিয়ে এসেই বুঝলো কাজটা ভালো করেনি, কারণ ইনি বাবলি কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখবে যার উপর তার উন্নতি নির্ভর করবে। কিন্তু বাবলি মনে মনে বলল যা হবে তা হবে, নিজে লিখে দেবেন না, খালি টেলিফোন আর মুখে মুখ ছড়ি ঘোরাবেন, তা তো হবে না। রিফান্ড অর্ডার সই করবে বাবলি, পরে কোনো গন্ডগোল হলে এজি অডিট ধরবে তাকে, ঝামেলা হলে বাবলিরই হবে, ওদের কি? বাবলির সহকর্মীরা সকলেই বলেছিলেন যে
অফিসারদের কাজ করার ইচ্ছে প্রায় সবই নষ্ট হয়ে গেছে হচ্ছে রিপোর্ট রিটার্নের ঝামেলায় আর এই অডিটের মাতব্বরিতে। বেশিরভাগ রিটার্নই ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলা যায়। তা সরকারের পয়সা নষ্ট হয়ে অফিসারদের আত্মবিশ্বাস, করদাতাদের বিশ্বাস সরকারের ওপর। এই সময় আসল কাণ্ডে অনেক কাজ করা যেত। বাবলি মনে মনে ভাবে, যেমন সমস্ত তরুণ অনভিজ্ঞ লোকে নির্বিধায় ভাবে যে নিজের হাতে হাল ধরবে, যখন উঁচু পদে যাবে তখন এসব অব্যবস্থা ঠিক করবে। দুজনেই বাবলি বুঝতে পারছে যে সরকারি চাকরিতে নিজের কর্মদক্ষতা, নিজের স্বাধীনতা, নিজের মতামত নিয়ে টেকা যাবে না। একটা বিরাট মেশিনের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই, কিছু উৎপাদনের ক্ষমতা নেই, তার একটা ছোট্ট অনামত যন্ত্র হিসাবে তাকে সারা জীবন এখানে সেটে থাকতে হবে মাসান্তে কিছু টাকার জন্য। দুজনেই বাবলির ঘেন্না ধরে গেছে এই চাকরি। এখন ওর এই জীবন, অফিস করে বাড়ি আসে, বাড়ি ফিরে ভালো করে স্নান করে, তারপর কাকিমার সঙ্গে বসিয়ে চা খায়, তারপর নিজের ঘরে অথবা দোতলার বারান্দায় বসে থাকে আলো নিভিয়ে। দিল্লিতে এই জুন জুলাই মাসটাই সবচেয়ে খারাপ, এমন ভ্যাপসা গরম পড়ে যে বলার নয়। অবশ্য বৃষ্টি হলে খুব প্লেজেন্ট। ওদের বাড়ি হাউস খাস এন্ট্রি, বারান্দায় বসে দূরের ফাঁকা জমি, পোড়ো বাড়ি চোখে পড়ে। ও যখন ছোট ছিল তখন এসব বাড়ি হয়নি চতুর্দিকে। বিকেলে রুক্ষ মাটি আর পাথরের জমিতে গজিয়ে ওঠা গাছগাছালির আড়াল থেকে তিতিরের ডাক শোনা যায় যখন সন্ধ্যা হয়ে আসতো। বেশ নিরিবিলি ছিল তখন অঞ্চলটা। মনে পড়ে যায় ও যখনই একা থাকে তখনই মনে পড়ে যায় অভির কথা। বারান্দায় অন্ধকারে বসে প্রায় অভির কথা ভাবে। বেশ খারাপ আছে অভি। একদিন হয়ে গেল একটা চিঠি লিখতে পারলো না। ও যে লিখতে পারতো না তা নয়, কিন্তু লজ্জা করে। লজ্জা করাটা মেয়েদের ধর্ম, মেয়েদের স্বভাব। লজ্জা ভাঙাটা পুরুষদের কর্তব্য। তাই প্রথম চিঠি অত্যন্ত অভিই লিখতে পারত। পত্রালাপের সূত্রপাত ঘটলে তারপর বাবলি কি পাপ করত কে জানে। ঝুমা দেবী ইতিমধ্যেই তার রহস্যজাল ছড়িয়েছে কিনা অভির ওপর। ওসব মেয়ে সব পারে, ওদের কাজই এই ভালো ভালো ছেলেদের মাথা খাওয়া। বাঘিনীর মতন এক এক করে মাথা খেয়ে ওরা নম্বর গুণ। কত যৌবনা হয়ে গিয়ে বারান্দায় মোড়ায় বসে পায়ের ওপর পা তুলে যৌবনে ওরা কতজনের মাথা চিবিয়ে খেয়েছিল, কতজনকে পাগল করেছিল, কতজন ওদের জন্য আত্মহত্যা করেছিল, কতজনের ঘর ভেঙেছিল, ওরা তার হিসেব করে। বাবলি জানে না ওরা কি চায়। বোধহয় ওদের পুরুষ ভোলানোর ক্ষমতা বারংবার প্রয়োগ না করলে ভোতা হয়ে যায়, মরচে পড়ে যায়। তাই বোধহয় ওরা কোনো সময় নিশ্চিত থাকতে পারে না। গতকাল বাবলি ইন্দিরা চাওলাকে ফোন করেছিল। ও দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়াচ্ছে। ইন্দিরার সঙ্গে ঝুমার যোগাযোগ আছে। ইন্দিরাই বলেছিল যে ঝুমা ইম্ফল যাবে বেড়াতে, সামনের মাসে গিয়ে নাকি 15 দিন থাকবে। জায়গাটা নাকি চমৎকার লাগবে। বাবলি কি করবে জানে না। ওকে অভিকে সত্যি ভালোবেসে ফেলেছে। ভালোবাসার মানে কি? কারোর জন্য মন খারাপ হওয়া, কাউকে বারবার মনে পড়া, কারোর সঙ্গে নিজের মতের মিল হওয়া, নিজের রুচির মিল, শখের মিল হওয়া? জানে না, বাবলি তা জানে না। তবে বাবলি কথা বোঝে, ঝুমার সঙ্গে দমদম এয়ারপোর্টে দেখা না হলে, কাকা অভির এত প্রশংসা না করলে, অভির প্রতি তার যে দুর্বলতা জন্মেছিল সেটাও ভুলে যেতে পারত। অভিকে ছেড়ে এসে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড বিশ্বাস করবে ভেবেছিল, কিন্তু সে বিশ্বাস আর রইল না। চোখের বাইরে সে থাকতে পারে, কিন্তু মনের বাইরে সে নেই। মনের মধ্যে সব সময় ঘুরে ফিরে। ভিতর থেকে খাওয়ার ডাক এলো। বাবলি খাওয়ার ঘরে গিয়ে যে চেয়েছিল রোজই বসে সেই চেয়ার টেনে বসল। কাকা পায়জামা পাঞ্জাবি পরে এলেন চান টান করে। গল্প গুজব করতে করতে খাওয়া শেষ হলে কাকিমাকে কাকা বললেন, আমার সিগারেটের একটা প্যাকেট বের করে আনো তো ড্রয়ার থেকে শোয়ার ঘরে। কাকিমা উঠে যেতে কাকা বড় বড় চোখ করে বললেন, কি খাওয়াবি বল? বাবলি অবাক হলো, বলল, কেন, কিসের জন্য? কাকা বললেন, অভি আসছে 3 দিনের জন্য দিল্লিতে। দিল্লি ইউনিভার্সিটির একটা সেমিনার, অগাস্টের প্রথম সপ্তাহে, এখনো 2 মাস।
বাবলি তারপরেই বললেন, কি বুঝলি? বাবলি মুখের ভাব এইরকম দেখে বলল, আসছে তো আসছে, তোমার বন্ধুর ভাই আসছে, তাতে তুমি উল্লসিত হও, তাতে আমার কি? কাকা কপট বিস্ময়ের সঙ্গে বললেন, সে কি রে, তোর কচুয়ান আসছে, তোর বডিগার্ড তোর এত দেখাশোনা করলো, আর তুই নেমন্তন্ন করবি না? বাবলি বলল, তুমিই তো আমার গার্জেন, নেমন্তন্ন করলে তুমিই করবে। কাকা বললেন, আমি গার্জেন? তাহলে বেশ, এই কথাটা ভবিষ্যতে মনে করে রেখো। গার্জেনের পারমিশন ছাড়া এক পা এদিক এক পা ওদিক করেছে তো পাবে না। বাবলি আনন্দে লজ্জায় সব মিলিয়ে হেসে বলল, হ্যাঁ, পা ভাঙতে দিচ্ছি তোমাকে। পরদিন বাবলির কাছেও চিঠি এলো বাবলির মাসি ইম্ফল থেকে। তিনি লিখেছে, বাবলি, অভি দিল্লি যাচ্ছে, 3 দিন থাকবে, ওকে একদিন ভালো করে নেমন্তন্ন করে খাওয়াস। তোর জন্য এত কিছু করেছে ও, তুই তো কম জ্বালাসনি। ওর সঙ্গে নিমেষ আর বাণীর জন্য 2টো মণিপুরি খেস পাঠাচ্ছি। ওদের বলিস মাঝে মাঝে চিঠি দিস না কেন, তোর তো যে কি স্বভাব বুঝি না। যখন কাছে থাকিস তখন তো সবসময় গলায় ঝুলে থাকিস, মনে হয় আমায় না দেখলে একদিনও বুঝি বাঁচবি না। আর চোখের আড়াল হলে মনে করার উপায় থাকে না যে একসময় মাসি বলে কাউকে চিনতিস। ইতি উপমাসি। বাবলি চিঠি পড়ে মনে মনে লজ্জিত, সত্যি ও বড় দোষ। চিঠি লিখতে যেন জ্বর আসে গায়ে। অগাস্টের প্রথম সপ্তাহ, 2 মাস বাকি আছে এখনো। বাবলি একটা দারুণ কাজ করল। কাকাকে ধরে, কাকা বন্ধুর মাধ্যমে যে দিল্লি জিমখানা ক্লাবের মেম্বার, জিমখানা ক্লাবে টেনিস খেলার বন্দোবস্ত করে ফেললো তার গেস্ট হিসেবে। কাকা খুশি হলেন, কাকিমা খুশি হলেন না, বললেন, যখন খেলাধুলার বয়স ছিল তখন ঘরে বসে বসে বই পড়েছিস, এখন বুড়ো বয়সে হাত পা ভাঙা দরকার কি? তবে যাই বলুক, বাবলির স্বভাব নয় নিজের মতে চলা, অন্যান্য কারোরই মতামত গ্রাহ্য করা। তাই সে ছুটির দিনে অনেকক্ষণ এবং উইকেন্ডে সকালেই রোজ 1 ঘন্টা ধরে টেনিস খেলা শুরু করে দিল। মার্কারের সঙ্গে খেলতো, বেশ লাগতো। সকালে রোদে দৌড়াদৌড়ি করে খেলতে, হাট কোটের মোরামের গন্ধ, টেনিস বলের গন্ধ, হাওয়াতে বেড়ানো ধারে লতানো ফুলের ভেসে আসা গন্ধ, এসব মিলে ভারী ভালো লাগতো বাবু। দুঃখ হলো এতদিন কেন খেলাধুলা করেনি বলে। 1 মাস পরে নিজের ঘরে নিজেকে অনাবৃত করে দেখলো। বাবলির চেহারায় সূর্যের আশীর্বাদ লেগেছে। কলার বোনের কাছে বুকের ওপর কিছুটা, ঘাড় গলা সব রোদে পুরো বাদামি হয়ে গেছে। বাদামি হয়ে গেছে পায়ের নিচে, পায়ে যে অংশটুকু অনাবৃত থাকে। বাবলির সমস্ত শরীরে মনে একটা নতুন পুলক লেগেছে। শুধু বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে বা শুয়ে থাকতেই যে এত আনন্দ, যারা কখনো খেলাধুলা করেন তারা বোধহয় কখনো জানে না। বাবলির ওজন কমে গেছে 1 কেজি 2 সপ্তাহে। খেলার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোলও করছে। পুরো 2 মাস খেলার পর মার্কার গ্যারান্টি দিয়েছে 5 কেজি কমে যাবে। মুখে বেশি মাংস থাকলে মানুষের মুখের অভিব্যক্তি নষ্ট হয়ে যায়। আশ্চর্য, বাবলি এতদিন সব নজরই করে দেখেনি। রোজ সকালে ক্লাবে খেলে, তারপর ক্লাবে স্নান করে জামা কাপড় পরে বাবলি যখন ওখান থেকে সোজা অফিস যেত তখন দারুণ ফ্রেশ লাগতো। বাবলি চনমন করে খিদে পেত, সমস্ত শরীর হালকা হালকা মনে হতো। অফিসে পৌঁছে সকাল সকাল ক্যান্টিন থেকে টোস্ট আর ডিম আনিয়ে খেত। লাঞ্চে বাড়ি থেকে কাকিমা কিষান সিংকে দিয়ে খাবার পাঠাতেন হটকেসে করে। বাবলি দিনগুলো এমনি হই হই করে হেসে খেলে কাজ করে কি করে যে কেটে যাচ্ছিল তা বাবলি জানে। বাবলি এখন কিছুই জানে না, জানতে চায় না। বাবলির সমস্ত মন এখন উন্মুখ হয়ে আছে ক্যালেন্ডারের দিকে। অগাস্টের 3 তারিখটাও সবুজ পেন্সিল দিয়ে রাঙিয়ে রেখেছে সেটাই। 3 তারিখে অভি আসবে। 4 এবং 5 তারিখের জন্য বাবলি ক্যাজুয়াল লিভে দরখাস্ত দিয়ে রেখেছে। বাবলি জানে না কেন বাবলির মন বলছে যে এই 2 দিন ওর ছুটি নেওয়ার প্রয়োজন, আর তখন যদি না পায় তার আগে তাই বাবলির ছুটি অ্যাপ্লাই করে রাখছে। বাবলি এখন অগাস্টের 3টে দিনের প্রতীক্ষায় বেঁচে আছে। অনিমেষ সেদিকেই চেয়ে আছে। বাবলি ভাবে, বাবলিটা সেই ডোন্ট কেয়ার বেপরোয়া আর স্বনির্ভর বাবলিটা কেমন বোকা বোকা হয়ে গেছে। নিজের আনন্দ, নিজের সুখ, নিজের সমস্ত অস্তিত্বের জন্য মনে মনে কেমন অসহায়ের মতন অন্য একজন দূরের লোকের উপর নির্ভর করতে হচ্ছে তাকে, একজন ক্যাবলা লোকের উপর। এমন স্মার্ট বাবলি। দেখতে দেখতে অগাস্টের 3 তারিখটা সত্যি একদিন এসে
সময়ের যে পাখা আছে, যখন তখন উড়ে যায়, উঠতে চায়, তখন সবুজ দিনগুলোকে মুখে করে কোনো হলুদ পাখির মতন সময় উড়ে যায়। বাবলি প্রথমে ঠিক করেছিল কাকুর গাড়িটা নিয়ে নিউ দিল্লি স্টেশনে যাবে অভিকে রিসিভ করতে। তারপর ভাবলো হয়তো সেটা বাড়াবাড়ি হবে। বাড়াবাড়ি হলেও বাবলি তো যেত যদি না কাকুর বন্ধু এবং তার স্ত্রী স্টেশন। অবশ্য তারা তো যাবেন, অভি তো তাদের আপনজন, তো বাবলির কেউ হয়তো হবেও না। এসব অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত স্টেশনে না গিয়ে রোজকার রুটিন মতন ক্লাবে গেল বাবু। তারপর অফিস। আজও আরো বেশিক্ষণ খেলল। ব্যাক হ্যান্ড ও ফোর হ্যান্ড স্ট্রোক গুলো যত ভালো করে পারে যতখানি সুইং করে পারে নিল। খামোকা সারা কোটময় ও সিঙ্গার তথা হরিণীর মতো ছোটাছুটি করে বেড়ায়। ওই যেন তো একদিনেই খেলায় সুন্দরী হয়ে যাবে। ওর শরীরে যেখানে সেখানে যখন এতটুকু বাড়তি মেদ আছে, সেইটুকুই যেন একদিনেই ও ঝরিয়ে ফেলবে এমন ভাবতে লাগে। অফিস থেকে বাড়ি ফিরতেই কাকিমা বললেন অভি ফোন করেছিল, আজ এবং কাল খুব ব্যস্ত থাকবে, আসতেই পারবেন। পরশুদিন রাতে ও খেতে আসবে এখানে। পরদিনই ইম্ফল চলে যাবে সকালের প্লেনে। তুই কেমন আছিস জিজ্ঞেস করবি। ও সন্ধ্যাবেলা দিল্লি ইউনিভার্সিটির এক প্রফেসরের বাড়িতে থাকবে, তোকে সেখানে ফোন করতে বলেছে। বাবলি মুখে বলল, কি এখন ফোন করবো? আমি এখন চান পান করবো, চা খাবো, তারপর ফোন করার কথা ভাবা যাবে। অত ব্যস্ত লোক যখন, তখন দয়া করে কোনো ফোন না করলেই পারতেন। কাকিমা হাসলেন, বললেন তুই তো হাওয়ার সঙ্গেও ঝগড়া করবি না। বাবলি বলল, ফোন নাম্বারটা কোথায় লিখে রেখেছো? কাকিমা বললেন টেলিফোনের সামনেই রাখা আছে, প্যাডে। বাবলি বলল, থাক, দেখা যাবে ফোন করবো কিনা। আসলে বাবলির তক্ষুনি ইচ্ছা করছিল ফোন করতে, কিন্তু ফোনটা বসার ঘরে এবং কাকিমা বসার ঘরে বসেই পত্রিকা পড়ছে। ভালো করে কথা বলা যাবে না কাকিমা থাকলে। বাবলি ভাবলো একটু পরে ও ফোনটা করবে। বাবলি চান করতে ঢুকলো বাথরুমে। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ানোর পরে কাকিমা দরজা ধাক্কালেন, বললেন অভি আবার ফোন করছে, তোকে চাইছে। বাবলির সমস্ত শরীর আনন্দে থরথরিয়ে কেঁপে উঠল। মুখে বিন্দুমাত্র উৎসাহ না দেখিয়ে বলো যে আমি চান করছি, আমার বেরোতে সময় লাগবে। কাকিমা কি একটা বিরক্ত সূচক কথা বললেন বন্ধ দরজার উপাস থেকে, বোঝা গেল। তারপর চলে গেলেন। বাবলির সমস্ত মন গুনগুনিয়ে উঠল। বাবলি গান জানে না, জানলেও খুশি হতো। ওর মনে অনেক সুর আছে, ও গান ভালোবাসে, কিন্তু ভগবানের গলায় সুর দেয়। বাবলি সারা শরীরে সাবানের ফেনার বুদবুদ তুলে মনে মনে নিরুচ্চারে গান গাইতে লাগলো। ফোন করে বেরিয়ে জামা কাপড় সবে পড়েছে, টেলিফোনটা আবার বাজলো। কাকিমা বোধহয় রান্নাঘরে গিয়েছিলেন কি বাথরুমে গিয়েছিলেন, হয়তো ওদের ঘরে। বাবলি দৌড়ে গিয়ে ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে অভির গলা শোনা গেল। বাবলি যন্ত্রচালিতের মতো ওদের বাড়ির নাম্বারটা পড়ল। অভি লাজুক লাজুক গলায় বলল, বাবলির সঙ্গে কথা বলতে পারি? বাবলি হাসি চেপে বলল, আপনার নাম জানতে পারি? অভি বলল, আমার নাম অভি। ও, বাবলি বলল। তারপর বলল, ভেবেছিলাম আমার গলার স্বরটা চিনবে, আমি কিন্তু আপনারটা জেনেছিলাম। অভি হাসল, বলল, আমিও চিনেছিলাম, তবে আপনার মেজাজ টেজাজ কেমন আছে জানবার জন্য প্রথমেই বলিনি যে আপনাকে চিনেছি। বাবলির যেমন স্বভাব, ও হঠাৎ চটে উঠে বলল, কেন, আমার মেজাজটাকে কি দেখলেন আপনি? আর এত মেজাজি লোক যদি আমি, তো আমাকে এতবার ফোন করো কেন? অভি আবার হাসলো, বলল, বারে কর্তব্য নেই বুঝি? আপনি হলেন কি আমার বসের শালীর মেয়ে, আপনার খোঁজ নেওয়া আমার কর্তব্য নয়? আপনার জন্য আনারসের আচার পাঠিয়েছেন আপনার মাসিমা, আর ঘেস। এখন কি আপনি বাড়ি থাকবেন? বাবলি বলল, আমি বাড়ি থাকবো, কিন্তু শুনলাম তো আপনার আজ কাল ফুরসুতি নেই। পরশু দিনের আগে এখানে আসা নাকি আপনার পক্ষে সম্ভব নয়। সেরকম বলেছিলাম, কিন্তু প্রায় ঝগড়া করেই এখান থেকে নিমন্ত্রণ না খেয়ে আপনার কাছে যাচ্ছি। অনেক মিথ্যা কথা বলতে হলো আপনার জন্য। আমার জন্য আপনাকে তেমন মিথ্যা কথা বলতে বলিনি।
আমার কথা ভেবে তো আপনার এত মাস ঘুম হয়নি। বেশ কথা শিখেছেন কিন্তু আপনি। এতখানি পথ আমাকে নিয়ে এলেন ইম্ফল থেকে ডিমাপুরে। তখন তো জানা যায়নি যে এত কথা বলতে পারেন, এত গুছিয়ে। অভি একটু চুপ করে থাকলো, তারপর বলল, তা ঠিক, ওখানে জানা যায়নি। ওখানে আপনি থাকতে কিছুই জানা যায়নি। যা কিছু জানার, যা কিছু বোঝার, সব আপনি চলে আসার পর, তারপর জানা গেছে, বোঝা গেছে। তাছাড়া মিথ্যে কথাটা হয়তো শুধু আপনার জন্য বলিনি, তবে কার জন্য বলেছিল। ওই অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমার জন্য, হয়তো শুধু আমারই জন্য। আজ সকালে এখানে এসে অব্দি আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। কেন হঠাৎ এই তীব্রতা আমার ইচ্ছের তা নিজেই জানি। ভারী জানতে ইচ্ছে হলো কেমন আছে, বদলে গেছেন কিনা। পরক্ষণে আবার অভি বলল, আপনার ইচ্ছে করেনি? বাবলি বলল, কি ইচ্ছা? না, কোন ইচ্ছে, কোন রকম ইচ্ছা। বাবলি আবার বলল, না, আমার কিচ্ছু ইচ্ছে করেনি, তবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে তা পূরণ করার জন্য কনসিডার করতে পারি। অভি হাসলো, বলল, বাবা, আপনি বেশ দাম্ভিক আছেন। কি ভাবেন বলুন তো আপনি নিজেকে? আমি একেবারেই ফেল না? আমার কি কোনো পরিচয় নেই? আমাকে এখানে বক্তৃতা দিতে পারে নেমন্তন্ন করেছে, তা জানেন? জানি, তা আমার কি? আমার কাছে আপনি কি? একমাত্র সেটাই আমার জানবার। অন্য লোকে আপনাকে কি করলো না করলো, কিভাবে জানলো, তা জানতে আমি উৎসুক নই। আপনার কোন রকম বক্তৃতা শুনতেই আমি রাজি নই। তারপর বললো, ফোনে কথা বলবেন না আসবেন? লজ্জিত বললো, আসছি, কিন্তু একটু ডিরেকশনটা দিন। ভাবলে কিভাবে ওদের বাড়ি আসতে হবে তা বলে দিন। অভি ফোন ছাড়তে ছাড়তে বলল, আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি, সিঁড়িতে লাল রঙের কার্পেট পেতে রাখো। বাবলি হাসলো, বললো, আচ্ছা। অভি বলল, ফোন ছাড়ো। বাবলি বলল, না, আপনি আগে ছাড়ুন। অভি কট করে রিসিভারটা নামিয়ে রেখে দিল। বাবলি ফোন ছেড়ে অন্ধকার বারান্দায় এসে বসল। বাবলি নিজেকে খুব দুর্বল, অসহায় বলে মনে হচ্ছে। আনন্দ মানুষকে এত বিব্রত করতে পারে তাও জানত না। কারো সঙ্গে ফোনে একটু কথা বলার মধ্যে যে এত বিবশ করা ভালো লাগা থাকতে পারে তাও জানত। বাবলি বারান্দায় বসে থাকতে থাকতে কাকার গাড়ি ঢোকার শব্দ পেয়ে নিচে সিঁড়িতে কাকার পায়ের শব্দটা অন্যদিনের তুলনায় একটু অন্যরকম মনে হলো। কাকা যেন খুব তাড়াতাড়ি উঠছেন। বাবলি বারান্দা থেকে তাড়াতাড়ি ভিতরে এলো। কাকাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। কাকা বললেন, বাবলি, তোর কাকিমা কোথায় রে? ঘরে। কেন কাকা, কি হয়েছে? না, আমাদের অবশ্যই বিমানবাবু হঠাৎ সেরিব্রাল থ্রম্বোসিস অ্যাটাক হয়েছে। ডক্টর সেনে নার্সিং হোমে পৌঁছে দিয়ে এলাম একটু আগে। অন্যরা নার্সিং হোমে আছেন, আমাকে ভার দিয়েছেন তোর কাকিমাকে নিয়ে বিমানবাবু স্ত্রীকে সঙ্গে করে নার্সিং হোমে যাওয়া। এই অবধি বলে কাকু, এই যে, কোথায় গেলে শুনছো? বলতে বলতে দৌড়ে শোবার ঘরে ঢুকলেন। মিনিট 2-3 মধ্যে কাকা কাকিমা বেরিয়ে এলেন। কাকিমা বেরোবার সময় বলে গেলেন, ঈশান সিংকে বলে রাখিস পুরো মুরগিটাই রাত দে, আর আমাদের খাবারগুলো রেখে শুয়ে পড়তে, আমি গরম করে নেব। তুই খেয়ে শুয়ে পড়িস, বুঝলি, যদি আমাদের দেরি হয়। কাকা কাকিমা বেরিয়ে যেতে বাবলির মনে খুব আনন্দ, একটা নিজ স্বার্থপর আনন্দ। কাকার অবশ্যই বিমানবাবুকে বাবলি চেনে। ভদ্রলোক ভাষ্য করি ভালো হয়ে উঠবে, ভদ্রলোকের ভালো হয়ে উঠতেই হবে, কারণ বাবলির প্রতি তিনি যে কনসিডারেশন দেখিয়েছেন তার তুলনা নেই। ঠিক যে সময় অভি আসবে তার একটু আগে কাকিমাকে বাড়ি থেকে চলে যেতে হলো। তারই অসুস্থতার জন্য বাবলিকে একা থাকা, একা একা অভির সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে বাবলি ঠিক করলো বিমানবাবুর জন্য খুব প্রার্থনা করবে ভগবানের কাছে। কাকা কাকিমা চলে যাওয়ার পর বাবলি আর বারান্দায় বসে থাকতে পারল না। ও একটা বাঁধনি প্রিন্টের ছাপা শাড়ি পরেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। যদিও একদিন টেনিস খেলেও যথেষ্ট রোগা হয়েছে, তবু এই ছাপা শাড়ি তোর ফিগারটা যথেষ্ট ভালো দেখাচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে, নিজের ফিগার নিয়ে বিব্রত হতে হতে নিজেকে কারো চোখে, কারো সামনে সুন্দর করে তুলে ধরার
এই চিরন্তন মেয়েলি প্রচেষ্টায় নিজে খুব লজ্জিত হল। তবে ওর এতদিন যে ধারণা ছিল যে অন্যদের মতো নয়, তাহলে কি কোনো কোনো ব্যাপারে জীবনের কোনো কোনো ক্ষেত্রে সব মেয়েরাই এরকম? অত ভাবার সময় নিয়ে এখন বাবলি তাড়াতাড়ি শাড়ি সায়া সব খুলে ফেলে একটা নীল রঙের সায়া, একটা হালকা নীল রঙের সিল্কের শাড়ি বের করে। নীল ব্লাউজ, সিল্কের শাড়ি গায়ের সঙ্গে লেপটে থাকে, রোগা দেখায় যারা মোটার দিকে তাদের। তাড়াতাড়ি করে শাড়ি পরে ফেলে নীল রঙের ম্যাড্রাসে সিঁদুরের একটা টিপ করে নিল, গায়ে একটু ইন্টিমেট স্প্রে করে নিল। শাড়ি পরা শেষ হতে না হতেই কলিং বেলটা বাজল। বাবলি দৌড়ে নেমে গেল সিঁড়ি দিয়ে, নিচে পৌঁছে দরজা। অভি দাঁড়িয়ে ছিল দরজায়, একটা ছাই ছাই রঙের টেরিকটের বিজনেস স্যুট পরে। বাড়ির বাইরের আলোয় অভিকে খুব লম্বা বলে মনে হচ্ছিল, যত লম্বা তার চেয়েও অনেক বেশি। বাবলির মাথাটা ওর বুকের কাছে ছিল। অভি সিঁড়িতে লাল কার্পেট পেতে রাখতে বলেছিল, কিন্তু তার বদলে বাবলি ওকে এক সুগন্ধি ফিকে নীল অভ্যর্থনা দিল। অভি অবাক চোখে বাবলিকে চিনতে পারছিল না। এই সেই একটু মোটার দিকের মিষ্টি মুখের মেয়েটি যেন লকলকে সাপের মতন হয়ে গেছে। রংটা কালো হয়েছে আগের থেকে, কালো নয় বাদাম, আর চোখ মুখে সমস্ত শরীরে দারুণ এক চিকন আভা লেগেছে। অভি হাসছিল, কথা বলছিল না। বাবলিও হাসছিল। বললো, কি অত হাসার কি হয়েছে? অভি বলল, না, এখন তো দেখছি বাংলা সাহিত্যে নায়িকা হতে কোনো বাধা নেই আপনার। মানে? ভুল তুলে বাবলি জিজ্ঞেস করলো। অভি হেসে বলল, এর মধ্যেই ভুলে গেলেন? আপনি বলেছিলেন বাঙালি লেখকদের উপর আপনার ভীষণ রাগ, কারণ নায়িকা মাত্রই ফিগার ভালো হয়, দারুণ সৌন্দর্য হয়। এখন কিন্তু কোনো নিন্দুকও আপনার ফিগার ভালো নয় এ কথা বলবেন। বাবলি বলল, কি এখানে দাঁড়িয়ে থাকা হবে না ভেতরে যাওয়া হবে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন কোনো সাহিত্যিক কি কবি, মানে আগে ছিলেন না, এখন হয়ে গেছে। অভি বাবলির পাশে পাশে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, মনে মনে সকলেই কবি, কারো কবিত্ব মনেই থাকে আর কারো বা কাগজে। তফাৎ কি? আমি জানি না। তারপর বলল, এরকম দুদিনের হারিকেন ট্যুরে আসার কি মানে হয়? আপনার জন্য আমি 2 দিন ছুটি নিয়েছিলাম, আপনি জানেন? আমার দুটো চিনির ক্যাজুয়ালি নষ্ট করলেন তো। অভি অবাক চোখে তাকাল, তারপর ব্যথিত চোখ তুলে বলল, সরি, সত্যি তো, ভেরি সরি। তবে কিছুই কি নষ্ট হয়ে বলে আপনার বিশ্বাস করেন? আমি কিন্তু করিনি, কিছুই নষ্ট হয় না, সব প্রাপ্তির ঘরে জমা পড়ে, জমা থাকে। কি থাকে না? আমি অত জানি না, বাবলি বলল অন্যদিকে মুখ। বসবার ঘরে গিয়ে বসলো না। বাবলি বলল, কি খাবেন বলুন? ওই বলল, কিছু না। আপনার কি ধারণা কিন্তু খাওয়ার জন্য অন্য লোকের কাছে মিথ্যে বলে কথা বলে আমি দৌড়ে এলাম এখানে? বাবলি মুখ তুলে বলে, তবে কেন এলেন? ছুটি কর্তব্য করতে? বাবলির উজ্জ্বল কালো দুটি চোখ, তীক্ষ্ণ নাক, উঁচু হয়ে থাকা কণ্ঠার হাড় দুটো, রোগ লাগা বুক, বুকের পেলা ভাঁজটি পর্যন্ত এক ঝলকে চোখে ভেসে উঠল। অভি চোখ নামিয়ে নিল, বলল, না, আসতে ভালো লাগলো তাই এলাম। শুধু একজনের সামনে অনেকক্ষণ চুপ করে বসে থাকবো বলে চলে। তারপর বলল, বেশি অন্যায় করেছি। বাবলি মুখ নামিয়ে নিল, কথা বলল। দুজনের কেউই কথা বলছিল না। দেওয়ালের মিউজিক্যাল ঘড়িটা টুংটাং আওয়াজ করে 7টা বাজলো। বাবলি বলল, সত্যি কিছু খাবেন না? না। তারপর বলল, ভাবতেই ভালো লাগছে আপনি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছেন, খেলেছেন, দুষ্টুমি করেছেন, স্লেট পেন্সিলে অঙ্ক করেছেন। তারপর কি? বাবলি চোখ তুলে বলল, তারপর একদিন ফ্রক ছেড়ে শাড়ি পরেছেন। তারপর হঠাৎ আজকের সন্ধ্যায় একা এমন আশ্চর্য রহস্যময় একজন মেয়ে হয়ে আমার সামনে বসে আছে। ভাবতেই দারুণ লাগছে। বলে উঠে দাঁড়ালো, চলুন আপনার ঘর দেব। বাবলি খুব খুশি হল, লজ্জাও পেল। আজ অব্দি অন্য কোনো পুরুষ, অভির মতন পুরুষ বাবলি সম্বন্ধে এত উৎসাহ দেখায়। ঘরে ঢুকেই বাবলি বলল, এই যে আমার মা, বাবার বিয়ের ছবি। মাকে আমি কখনো দেখিনি ফটোতে ছাড়া। অভি অনেকক্ষণ মনোযোগ সহকারে ছবিটি দেখল। তারপর বলল, আপনার মুখ ঠিক আপনার মায়ের মতো। বাবলি হাসলো, বলল, হ্যাঁ, বাবা তাই বলে।
পরক্ষণে অভি থমকে দাঁড়ালো, অন্যদিকে দেওয়ালে তাকিয়ে আঙুল দিয়ে দেখি বলে, এটি কাটছো? কে? বাবলি লজ্জায় মাটির সামনে বসে গেল। দেয়ালে খুব বড় করে এনলার্জ করা বাবলি 4 বছরের বয়সের একটা ছবি। ন্যাড়া মাথা, ফোকলা দাঁত, ইজেরার নিমা করে হাসছে। এই ছবিটা যে এতদিন এত বছর দেয়ালের এক কোণায় টানানো ছিল, এতদিন এ ঘরে থাকা সত্ত্বেও যে ছবিটাকে বাবলি কখনো আবিষ্কার করেনি, আজ অভির চোখ দিয়ে তাকে সেই ছোট্ট ন্যাড়ামুন্ডি বাবলিকে হঠাৎ আবিষ্কার করে ও নিজেই ভীষণ লজ্জিত হল। অভি খুব জোরে হেসে উঠল। বাবলি বলল, হাউ সুইট। হাউ সুইট, কি দারুণ সুষ্টুমি মুষ্টুমি ছিলেন আপনি ছোটবেলায়, রীতিমতো ক্যাটলি, আদর করে নিতে ইচ্ছে করছে। বাবলির কানের লতি দুটো লজ্জায় লাল হয়ে গেল, ও মুখ নামিয়ে নিল। এই ঘরে অভিকে নিয়ে আসার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল। অভি ওর দিকে চেয়ে বলল, কি হলো? আপনি এখনো দারুণ ক্যাটলি, এখনো নিশ্চয়ই অনেকের আপনার আদর করতে ইচ্ছে করে। ঠিক এমন সময় কিষান সিং নোংরা দুর্গন্ধ পায়জামা গেঞ্জিতে পরে একটা ছাল ছাড়ানো মুরগির গলা ধরে ঝুলিয়ে নিয়ে বাবলির ঘরে ঢুকে। তারপর অভির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট না দেখে বাবলিকে শুধলো, পুরা বানায়গা। রাগে বাবলির গা জ্বলে গেল। কিষান সিং এর এত জামা কাপড় আছে, কিন্তু সেসব বাইরে বেরোবার জন্য। রান্না করার সময় মরে গেলেও পরিষ্কার জামা পরলেন। আপনি তাড়াতাড়ি ভর্তির সঙ্গে বললেন, হ্যাঁ আপনি যাও। কিষান সিং চলে যেতেই আমি বলল, আপনি এত আপসেট হয়ে পড়লেন কেন? নোংরা জামা কাপড় না হলে রান্নার স্বাদ ভালো হয়। দিল্লির মেয়ে আর জানেন না যে ফুচকাওয়ালা বা ভেলপুরিওয়ালার দাঁত নেই, নোংরা গামছা নেই, তার কাছে কেউ যায় না, কেউ খায় না। বাবলু মুখ ছিটকাল, পুলিশ আপনি ভীষণ খারাপ। তারপর দুজনেই বারান্দায় এলো। অভি বলল, এখানে বসতে পারি? ভীষণ প্রেজেন্ট বারান্দাটা, দারুণ দৃশ্য কিন্তু না এখান থেকে? বললো, হ্যাঁ। তারপর অভি বেতে চেয়ার টেনে বসার পর বাবলু শুধালো, বাতি জ্বালিয়ে দেবো? অভি বলল, না থাক, অন্ধকারই ভালো লাগছে। রাস্তার লাইট পোস্টে লাগানো মার্কারি ভেপার ল্যাম্পটা থেকে একটা নীলচে বেগুনি আলো এসে বারান্দায় পড়েছিল। অভি বারান্দার দিকে চেয়েছিল। দূরে গাছপালা আর পোড়া পুরনো দুর্গগুলো, ধ্বংসাবশেষগুলো আধো অন্ধকারে মাথা উঁচিয়েছিল। বাবলি ওর বাইরে চেয়েছিল। মাঝে মাঝে দুজনে দুজনের দিকে মুখ ফেরাচ্ছিল। তারপর চোখাচোখি হতেই দুজনেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কেন যে তা ওরা কেউ জানে না। কেউই কোনো কথা বলছিল না এই মুহূর্তে, অথচ একটু আগে থেকে দুজনে কত প্রবল আলোচনা বলেছিল কত অর্থহীন ছেলে মানুষের কথা। এখন ওরা দুজনেই বোবা হয়ে বসেছিল। ওরা কতক্ষণ এভাবে বসেছিল বাবলির মনে নেই। অনেকক্ষণ পর অভি বলল, কি করবেন ঠিক করেছেন? কিসে? বাবলি বলল, জীবনের। চাকরিতে তো ঢুকলেন, এরপর কি প্ল্যান আপনার? কিছু কি ঠিক করেছেন? বাবলি বলল, কিছুই ঠিক করিনি। চাকরিটাও যে করবো এখনো মনস্থির করিনি। অভি অবাক হলো, বলল, সে কি? IRS হলেন, ট্রেনিং নিলেন, জয়েন করলেন, আর চাকরি করবেন না কেন? বলিনি তো কখনো করবো না, বলেছি করবোই, যে এমন কোনো ঠিক নেই। তারপরেই বলল, উমেন্স লিভ সম্বন্ধে আপনার কি মতামত? আপনি কি মনে করেন মেয়েরা স্বাবলম্বী হলে, নিজেরাই আয় করলে তাদের পক্ষে স্বাধীন থাকা সম্ভব, তাদের নিজেদের ইচ্ছে মতন চলাফেরা করা সম্ভব? অভি অবাক হলো, বললে, এ তো আপনার নিজের মতামতের ব্যাপার। কোন পুরুষের মতামতের উপর কোন মেয়ে তার স্বাধীনতার প্রকৃতি নিশ্চয়ই ঠিক করে না। তবে উপার্জনের সঙ্গে কিছু স্বাধীনতা থাকবেই, একথা অস্বীকার করার উপায় দেখি না। বাবলি বলল, জানি না, আমি হয়তো সেকেলে, অথবা অন্যভাবে বলতে হয় আমি হয়তো ফুল অফ কন্ট্রাডিকশনস। আমার কিন্তু মনে হয় যে মেয়েদের স্বাধীনতা পার্কে অথবা রাস্তার লড়াই করে বা মাসান্তে কিছু টাকা রোজগার করে পাওয়ার নয়, কারণ সে ব্যাপারটা একটা সমষ্টিগত পাওয়া। জীবনের সমষ্টির দাম কতটুকু বুঝলাম। মেয়েরা যদি বিয়ে না করতো, অন্য অনেক দেশের মেয়েদের মতন জাস্ট লিভ টুগেদার করতো, আজ এর সঙ্গে কাল ওর সঙ্গে, তারপর এমনি করে সঙ্গীর পর সঙ্গীর সঙ্গে, তাহলেও বুঝতাম। কারা সেই জীবনে বিশ্বাস করে আমি তাদের দলে নেই। আমি ছোটবেলা থেকে ঘরের স্বপ্ন দেখেছিলাম, সুন্দর একটা থাকার জায়গা, এমন একজন স্বামী যে সব দিক থেকেই আমার চেয়ে ভালো, সব দিক দিয়ে বড়, যাকে আমার সম্মান করতে একটু দ্বিধা থাকবে না। কবি বলে উঠলেন, আর ছেলে মেয়ে? বাবলু সব প্রতিভতার সঙ্গে বলেছিল, কমপক্ষে 3টি ছেলে মেয়ে, ঘর ভর্তি কাজ, স্বামীর কাজ,
বাচ্চাদের কাজ, এই নিয়ে আমি খুশি থাকবো। এবং আমার স্বামীও আমার মধ্যে নিশ্চয়ই সম্মান করার মতন কিছু দেখবেন, আশা করি দেখবেন। তাহলেই আমি যে স্বাধীনতা বিশ্বাসী, সে স্বাধীনতা পাবো বলে আমি মনে করি। ওই অনেকক্ষণ চুপ করে থাকে। বাবলি হেসে বলল, কি আমার লম্বা বক্তৃতা শুনে কি আপনি ঘুমিয়ে পড়লেন? বাবলি বলে, ঘুমিয়ে পড়ে ভাবছি আপনি তাহলে আপনার মনোমতো ঘরের জন্য, মনোমতো স্বামীর জন্য এমন চাকরিটাও ছাড়তে রাজি। আশ্চর্য, আজকাল এমন দেখা যায় না, শোনা যায় না বড়। বাবলি বলল, হ্যাঁ, ভারত সরকারের চাকরির চেয়ে আমি আমার স্বামীর চাকরি করা অনেক ভালো মনে করি। তারপরেই বলল, আদ্যে মোরওয়াল লেখা একটা বই আছে, দি আর্ট অফ লিভিং, পড়েছেন? বাবলি বলল, না। যেখানে এক জায়গায় উনি বলছেন যে ম্যাগনিটিউড কোনো ব্যাপারেই নম্র নয়, যে কোনো পারফেক্ট জিনিসই পারফেক্ট। একজন গৃহিণী তার গৃহিণীপনায়, তার ভালোবাসায়, তার সহনশীলতায়, তার বুদ্ধিতে যদি তার ছোট্ট সংসারকে সুষ্ঠুভাবে চালিত করতে পারে, তবে ওর কৃতিত্বের মধ্যে আর যে জননেতা কোনো বিরাট দেশে সমস্ত ক্রিয়াকলাপ কৃতিত্বের সঙ্গে সুষ্ঠুভাবে পরিচালনা করে, তার মধ্যে কৃতিত্বের মাত্রার কোনো তারতম্য নেই। দেশ চালানোর মতন ছোট সংসার সুন্দরভাবে চালানো একই রকম কৃতিত্ব। আমি সেই কৃতিত্বকে অনেক বড় মনে করি। তবে জানি না মনোমতো ঘর, মনোমতো স্বামী পাবো কি। মনোমতো স্বামী না পেলে বিয়ে করাও হবে, চাকরি ছাড়ার কথাও ওঠে। কবি হাসলো, বলল, আপনার যোগ্য ছেলে কি ভারতবর্ষে আছে? বাবলি হাসলো, বললো, ঠাট্টা করছেন বুঝি? কবি গম্ভীর গলায় বলল, ঠাট্টা করছি বলে মনে হলো বুঝি আপনার? বাবলি বলল, তাই তো। আমি কি আপনার যোগ্যতা কতটুকু, আমার রূপ গুণের ব্যবহার কতদিন, তা আমার নিজের তো অজানা নেই। আমি অত্যন্ত সাধারণ। কবি বললেন, না, আপনি তো রীতিমতো ফ্যাসাদে ফেললেন। আপনার সঙ্গে আপনার যোগ্য কোনো ছেলে আলাপ করিয়ে দেওয়াটা দেখছি কর্তব্যে দাঁড়িয়ে গেলেন। তারপরে একটু থেমে বলল, আলাপ করবেন আমার এক বন্ধুর সঙ্গে, যখন দিল্লিতে পোস্টে, সে আপনার যোগ্য হলে হতেও পারে, আমার চেয়ে 100 গুণ ভালো সব দিক দিয়ে, বলুন তো আলাপ করি। বাবলি খুব অপমানিত বোধ করল। ছি, নির্লজ্জের মধ্যে নবীর কাজে নিজেকে নিবেদন করল। আর অভি চালাকের মতো কথাটা এগিয়ে ওর সঙ্গে আলাপ করতে চাইল অন্ধকার। বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর কেটে কেটে বলল, না ধন্যবাদ, আমার জন্য আপনার এত কষ্ট স্বীকার করতে হবে। আমি না বলি কেন, আমার স্বামী নির্বাচনের ব্যাপারে আপনার সহায়তা না হলেও চলবে। অভি চমকে মুখ তুলে তাকালো। তারপর লজ্জিত গলায় বলল, আই এম সরি, আমি কথাটা কিন্তু সিরিয়াসলি বলেছিলাম, আন্তরিকভাবে, আপনাকে কোনোভাবে আঘাত করতে চাই। আপনি হেসে ব্যাপারটা লক্ষ্য করে দিয়ে বলল, আঘাত আমার এত সহজে লাগে না। ছোটবেলায় মা হারানো মেয়ে, ছোটবেলা থেকে অনেক আঘাতে অভ্যস্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি কোনো কথা বলছেন দেখে বাবলি কথা অন্যদিকে ঘুরবার জন্য বলল, তাহলে পরশু রাতে খেতে আসছেন তো? কি কি খেতে ভালোবাসেন আপনি? এখানে তো ডিমাপুরে রশিদ আলী নেই। তবে যদি বলেন কি খেতে ভালোবাসেন, তাহলে আমি নিজে রান্না করব। অফিস তো ভুল করে ছুটি নিয়েই ফেলেছি। যখন ছুটি নিই তখন তো বুঝতে পারেন যে আপনার জন্য কতখানি ভাবনা। আপনার তো নেই আমার জন্য, ব্যাপারটা ছেলে মানুষই হয়ে গেছে। যাই হোক, অত্যন্ত সারাদিন রান্না করে পাপের প্রায়শ্চিত্ত করা যাবে। এখন বলুন দয়া করে কি খেতে ভালোবাসেন? তবে এক দৃষ্টি অনেকক্ষণ বাবলির মুখের দিকে চেয়ে রইল। আস্তে আস্তে একটা আলতো হাসি ওর মুখময় ছড়িয়ে পড়ল, বিস্ময়ের হাসি, যে হাসি ওর পক্ষে লুকোনো সম্ভব ছিল না। তারপর বলে, ভালো করে শুনুন, কি খেতে ভালোবাসে? নারকেল দিয়ে মুগের ডাল, ঝিঙে পোস্ত, তেল কই, ধনেপাতা দিয়ে, আর তারপর ভেবে বলল, আনারসের চাটনি। বাবলি বলল, ব্যাস, আর কিছুই ভালোবাসেন না? ওই বলল, ভালো অনেক কিছুই বাসি, দেই যদি খাওয়ান তাহলে ভীষণ খুশি হব। আসলে ব্যাপারটা কি জানেন, চিরদিন বাইরে বাইরে একা একা থাকা, চাকর বাকরে দয়ায় খাওয়া পড়া, আমরা যত ভালোবাসি, তাহলে খাওয়ার সময় কেউ সামনে বসে থাকুক, আমার সঙ্গে বসে থাক, তারপর গল্প করতে করতে খাওয়া যায়, গল্প করতে করতে খাই, একজন কেউ থাকুক যেটা সেটা এগিয়ে দিতে পারে, নুনটা সসটা, ব্যাস, এতেই খুশি। আপনি আমার খাওয়ার সময় আমার সামনে বসে থাকবেন তো? বাবলির মুখের মধ্যে কি যেন একটা ব্যথা মুচড় দিয়ে উঠল। বাবলি স্বতঃস্ফূর্ত ভাবে বলল, নিশ্চয়ই বসবো।
তারপর বললেন ফলে আপনার খাওয়া দাওয়ার খুব অযত্ন হয় না। কবি বললেন না না, অযত্ন হবে কেন, আমার কাছে যে ছেলেটি আছে সে চমৎকার, খুবই আদর যত্ন করে, তবু কোথায় যেন একটা কি বাকি থাকে, কি যেন নেই, কি যেন নেই, কি যেন নেই, কি যেন নেই মনে, আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। গল্পের ঝর্ণাতলায় বাই গৌতম এই চ্যানেলে এতক্ষণ আমি পাঠ করে শোনাচ্ছিলাম বাবলির চতুর্থ পর্ব। আপনারা যারা এই চ্যানেলে গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরো এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। এতে আপনাদের ভিডিওগুলি খুঁজে পেতে সুবিধা হবে এবং আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো থাকুন, ঘরে থাকুন এবং গল্প শুনুন।